হাস্যকর ব্যাপার আপা, শান্তি লাগলো আপা। কি আপা? না আপা, অন্ধকার আপা, ভয়ঙ্কর আপা। জি আপা, জি আপা। আরে বুঝতে আপা, আপনি বিশ্বাস করেন আপা? আসি আপা, আপনাকে জি আপা, আপনি বিশ্বাস করেন আপা? জি আপা, জি আপা, জি আপা, জি আপা। বাংলা যদি আপা বুঝতেছে অনেক আপা, তো আপা তো করতে আছে, আপনি ভুল বুঝতে আপা। বাংলা সঙ্গে দিতে পারে আপা, আপনি গেছেন আপা, আপা, আপনি সব থেকে আপা, আপনি আপা লড়াই করবো আপা। আপা পুলিশ হত্যা, রাজনৈতিক নেতাকর্মী হত্যা, সাংবাদিক হত্যা। আপা বলছি ভারত থেকে মোদিকে একটু সাইডে রেখে। 27 অক্টোবর পলাতক শেখ হাসিনার একটি ফোন কল ফাঁস হয় গোবিন্দগঞ্জের সাবেক ছাত্রলীগ দুর্ধর্ষ ক্যাডার উপজেলা চেয়ারম্যান শাকিল আহমেদ বুলবুলের সাথে। সেখানে তিনি বলার চেষ্টা করলেন, দেখো ডিসেম্বর পর্যন্ত ডক্টর ইউনূসের সরকার টিকে কিনা, সবার দিকে নজর রাখো, সবাইকে ধরা হবে। এটা হলো শেখ হাসিনার বক্তব্যের একটা অংশ। সাম্প্রতিক সময়ে তার আরও একটি বক্তব্য কল রেকর্ড থেকে ফাঁস হয়েছে, যেখানে তিনি বলার চেষ্টা করেছেন এই যে আমার নামে এত মামলা হচ্ছে, 200 হত্যা মামলা দিয়েছে। তার অর্থ এই যে 200 হত্যার লাইসেন্স তিনি পেয়ে গেছেন, লিস্ট করো। শেখ হাসিনার বক্তব্য, অডিও ফাঁস, এগুলো নিয়ে সাধারণত আমি এখনো পর্যন্ত কোনোদিন কোনো ভিডিও করিনি, রিলে করিনি, অর্থাৎ পুনঃপ্রচার করিনি। আমার ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আমি শেয়ার করিনি তার এসব বক্তব্য। কিন্তু আমি এবং অন্যান্যরা এটি প্রচার থেকে বিরত থাকলেও কি হবে, বাংলাদেশের গণমাধ্যম এবং অন্যান্য জায়গায় তার এইসব বক্তব্য যে প্রচারিত হচ্ছে হরহামেশা, এবং এসবকে কেন্দ্র করে যে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, ভীতি তৈরি হচ্ছে, এবং আওয়ামী লীগ আবার ফিরবে এই উন্মাদনায় আওয়ামী লীগের যেসব কর্মী সমর্থক অস্থিতিশীলতা করার চেষ্টা করছেন, এবং একই সাথে ছাত্র এবং সরকারের মধ্য থেকেও সেই সব অস্থিতিশীলতার শঙ্কায় যেসব নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে, সেগুলোও অনেক ক্ষেত্রে মানবাধিকারের লঙ্ঘন কিংবা পুলিশ মারমুখী হচ্ছে নানান রকম ঘটনা। এই সমস্ত কিছু বিবেচনা করে শেখ হাসিনার বক্তব্য প্রচারে প্রকাশে আদালতের একটা নিষেধাজ্ঞা হয়েছে। সেই বক্তব্য যখন সরাসরি যদি বক্তব্য বলা হয় ভুল, বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞার আগে একটা শব্দ সরকার জুড়ে দিয়েছে, সেটা হলো বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না। এর আগে যেগুলো প্রচারিত হয়েছে সেগুলোও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উঠিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনার বিচার হচ্ছে। এখন প্রশ্ন আসছে যে এই সিদ্ধান্তটি কতখানি গণতান্ত্রিক হয়েছে। একটি দেশের সরকার আইন করে কোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারে কিনা? যদি ক্ষুণ্ণ করতে পারে, তাহলে শেখ হাসিনার আমলে যে তারেক রহমানের বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা ছিল, সেটির থেকে এই শেখ হাসিনার শাসনামল কতটা নিকৃষ্ট ছিল, আর আজকের শাসনামল কেন নিকৃষ্ট হবে না? মত প্রকাশের অধিকার রহিত করার অজুহাতে কেন এটিকে খারাপ শাসন বলা হবে না, এটি নিয়ে বিতর্ক হচ্ছে। দেখুন, শেখ হাসিনার ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, প্রবাদ আছে। শেখ হাসিনা বাংলাদেশের এমন একজন শাসক, বাংলাদেশের অভ্যুদয়ের পরে একক কোনো সরকারের হাতে, কোনো সরকার প্রধানের হাতে এত বেশি হত্যা এবং রক্তের দাগ অন্য কোনো শাসকের হাতে নেই। সেই হিসেবে শেখ হাসিনার শাসনামলকে বাংলাদেশের শাসন ব্যবস্থার অন্যতম অন্ধকার কালো যুগ, আমি আমার এর আগে আলোচনা অনেকবার বলেছি যে আওয়ামী জাহেলিয়া হিসেবে চিহ্নিত করা উচিত। এটি নিয়ে দ্বিমত করবেন নিশ্চয়ই আওয়ামী লীগের যারা সমর্থক আছে, শেখ হাসিনার যারা সমর্থক আছে। আমার ভিডিও যারা দেখেন তারা আমাকে মনে করেন যে আমি অনেকটা তথ্য নির্ভর মধ্যম পন্থার কথা বলি, সেখানে তারাও চান যে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলি। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে কথা বলার কোনো যুক্তি আমি আমার বিবেচনায় অন্তত খুঁজে পাই না। এই কারণে খুঁজে পাই না যে শেখ হাসিনা একদম বাংলাদেশের শাসকদের মধ্যে নিকৃষ্টতম, তার হাতে অনেকগুলো মানুষের রক্তের দাগ, যেটা বাংলাদেশের অভ্যুদয়ের পরে আর এভাবে অন্য কোনো শাসক এইভাবে এত ঘৃণা এবং এইভাবে রক্তপাত ঘটাতে তার হাত দিয়ে রক্তপাত ঘটেনি। সেই কারণে শেখ হাসিনা একটা তার যে শাসনামল, সেটা একটা ঘরপোড়া গরুর মতো স্মৃতি আমাদের সবার মানসপটে। সবার বলতে যারা আমরা 15-16 বছর আন্দোলন করেছি কিংবা কথা বলেছি শেখ হাসিনার গণতন্ত্রহীনতার বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ভোটাধিকার হরণের বিরুদ্ধে, এমনকি এই জুলাইয়ের যে অভ্যুত্থান তার
আগে পরে আমরা যারা কথা বলেছি তাদের জন্য এটা যেমন একটা ভীতিকর চরিত্র, আর ঢাকা শহরে সহ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যারা প্রতিবাদ করেছে, গুলির মুখে গিয়েছে, তাদের জন্য তো ভীতিকর অবশ্যই। এই কারণেই শেখ হাসিনা যখন কোনো বক্তব্য দেন, শেখ হাসিনা যখন বলেন যে না লিস্ট করো, সবাইকেই দেখে নেওয়া হবে, শেখ হাসিনা যখন বলেন এই সরকার ডিসেম্বর পর্যন্ত টিকবে কিনা, তখন সেগুলো সিঁদুরে মেঘ, সেই সিঁদুরে মেঘ দেখলেও ডরায়, অর্থাৎ ভয় তৈরি হয় যারা দেশ গড়ার কাজে নিয়োজিত, যারা এখন দায়িত্বে আছে, যারা আগামী দিনে গণতন্ত্রের স্বপ্ন দেখে এবং লক্ষ লক্ষ ছাত্র তরুণ যারা বের হয়ে এসে শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসন এবং তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতন ঘটিয়েছে। সুতরাং এই ঘর পোড়া গরু আমরা সবাই, আর সিঁদুর মেঘ হচ্ছে শেখ হাসিনার এইসব হুঙ্কার, এগুলো তো ভয় পাওয়ার যেসব কারণ আছে সেই কারণের প্রেক্ষাপটেই নানান ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই একটি ব্যবস্থার অংশ হিসেবে শেখ হাসিনার বক্তব্য আদালতে প্রচারের, বিদ্বেষমূলক বক্তব্য আদালতে প্রচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার আনুষ্ঠানিকভাবে। এটি কি ঠিক হলো কিনা, এটি কি গণমাধ্যমের স্বাধীনতার বরখেলাপ হলো কিনা, এটি কি ব্যক্তি স্বাধীনতার বরখেলাপ হলো কিনা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেইখানে শেখ হাসিনার এই বিচারের কার্যক্রম চলছে, যেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলো হত্যা মামলার অভিযোগ, সেই ট্রাইব্যুনালের বিচারক এবং যারা আইনজীবী আছে তারা মনে করছে যে শেখ হাসিনার এসব বক্তব্য স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি হুমকি আসতে পারে। কিভাবে আসতে পারে? তারা এই বিদ্বেষমূলক বক্তব্য চিহ্নিত করার জন্য 3টি আন্তর্জাতিক রেফারেন্সের কথা তারা বলেছে। একটা হলো বাংলাদেশের যে সংবিধানে আর্টিকেল 39 অর্থাৎ 39 নম্বর অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে যেই সব ক্লজ ব্যবহার করা হয়েছে সেটা একটি যুক্তি। আরেকটা যুক্তি হচ্ছে জাতিসংঘের নিয়ম অনুসারে ইন্টারন্যাশনাল কনভেনশন, সেই কনভেনশনের ধারা উপধারায় স্বাধীন মত প্রকাশ এবং বিদ্বেষমূলক উক্তি সম্পর্কে যেই বর্ণনা দেওয়া হয়েছে সেটি। আর তৃতীয় হলো রাবাত প্রিন্সিপাল বলে আন্তর্জাতিক একটি স্বাক্ষরকারী দেশগুলোর একটা কমন প্ল্যাটফর্ম আছে, এটাও জাতিসংঘের অধীনে। সো রাবাত প্রিন্সিপালের 6টি ধারা অনুযায়ী যে কোনো কারোর বক্তব্য যেটাকে বিদ্বেষমূলক যদি চিহ্নিত করা যায় তাহলে সেটা নিষিদ্ধ করার জন্য সরকার যদি আদেশ দেয় সেইটা গণমাধ্যমের স্বাধীনতা কিংবা ব্যক্তি স্বাধীনতার বরখেলাপ হবে না বলে বলা হয়েছে। একটা হলো প্রেক্ষাপট, অর্থাৎ কোন প্রেক্ষাপটে কে বক্তব্য দিচ্ছে, আর 2 নাম্বার হলো বক্তা অর্থাৎ স্পিকার, সমাজে তার যে অবস্থান, ব্যক্তি মর্যাদা, সেইটা বিবেচনায় নিতে হবে। আরেকটা হলো উদ্দেশ্য কি, যে বক্তব্য দিচ্ছে সেই উদ্দেশ্য কি দেশে অস্থিতিশীলতা ঘটানো, সেই উদ্দেশ্য কি কাউকে ক্ষতি করা। আরেকটা হলো কন্টেন্ট বা বিষয়বস্তু, প্রদত্ত বক্তব্যের বিস্তার, অর্থাৎ যেই বক্তব্যটা দেওয়া হচ্ছে এই বক্তব্যের মাধ্যমে এর বিস্তার কতখানি ঘটলে সেটা শঙ্কা তৈরি হচ্ছে, সম্ভাব্যতা অর্থাৎ লাইকলিহুড, এবং এইটাকে যেই কথা বলা হচ্ছে সেই কথার বাস্তবতা অর্থাৎ সম্ভাবনা কতটুকু। আরেকটা হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশনের 39 নম্বর ধারা, সেখানে বলা হয়েছে মত প্রকাশের স্বাধীনতা গ্যারান্টেড সাবজেক্ট টু, শুধুমাত্র ব্যতিক্রম কোন কোন ক্ষেত্রে, রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজড বাই দ্য ল ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য সিকিউরিটি অফ দ্য স্টেট, রাষ্ট্রের নিরাপত্তা, ফ্রেন্ডলি রিলেশন উইথ দ্য ফরেন স্টেট, প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পাবলিক অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা, ডিসেন্সি মোরালিটি নৈতিকতা এবং হুঙ্কার, ইন রিলেশন টু কন্টেম্প্ট অফ কোর্ট আদালতের অবমাননা, ডিফেমেশন অফ ইনসাইটমেন্ট অফ অ্যান অফেন্সিভ ভায়োলেন্স অর্থাৎ সংঘাত কিংবা অন্য কিছুকে হুমকির মধ্যে ফেলা, একটা হুঙ্কার দেওয়া। এই বিষয়গুলো বাদে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের মত প্রকাশের স্বাধীনতাকে সংবিধান স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই প্রসিকিউটর এবং প্রধান তারা বলেছে এই হিসাবে শেখ হাসিনার বক্তব্য বিদ্বেষমূলক, কেননা তারা যুক্তি দেখিয়েছে যে শেখ হাসিনা ফোন কলে বলছেন যে আমার বিরুদ্ধে 200 মামলা হয়েছে, তার অর্থ আমি 200 হত্যার লাইসেন্স পেয়ে গেছি, লিস্ট করো। এর অর্থ এই যে তার বিরুদ্ধে যে বিচার কাজ চলছে
সেখানে যারা হত্যাকাণ্ডের বিরুদ্ধে সাক্ষী দিবেন তাদের ভিতরে যদি ভীতি থাকে যে আমার লিস্ট করা হচ্ছে, শেখ হাসিনা আমার লিস্ট করছেন, তার কর্মী বাহিনী আমার লিস্ট করছেন, আমাকে এর জন্য জবাবদিহি করতে হবে কিংবা আমাকে হত্যা করবে, তাহলে সে হয়তো সাক্ষী দিবে না। সাক্ষী না দিলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। সুতরাং এই বিবেচনায় তার বক্তব্য বিদ্বেষমূলক। আরেকটি বক্তব্যে বলা হচ্ছে যে ডিসেম্বর পর্যন্ত টিকবে কিনা। আমি আলোচনা করছি এই কারণে যে ডিসেম্বর শেষ, ইউনূসের সরকার টিকে আছে, বাংলাদেশের শেখ হাসিনার সরকার আর কোনোদিন ফিরবে না, শেখ হাসিনাও ফিরবে না। কিন্তু হুমকি দিচ্ছে যে কাউকে ছাড় দেওয়া হবে না, ডিসেম্বর পর্যন্ত দেখো। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের। এর আগে ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করে তাকে এইখানে বাংলাদেশের ঢাকা শহরে মিছিল করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। সেখানে যখন হামলা হয়েছে, আওয়ামী লীগ আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের কাছে নথিপত্র দিয়েছে, দেখো বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প বিরোধী মিছিল করছে জঙ্গিরা, মোল্লারা। তো এই ধরনের নানান যেসব উপসর্গ এবং কার্যক্রম শেখ হাসিনা করছেন, তার দলের নেতাকর্মীরা করছেন, সেটি বাংলাদেশের এই স্থিতিশীলতার জন্য হুমকি বিবেচনায় নিয়েছে। নেওয়ার প্রেক্ষিতে এমনকি ওই সমস্ত কার্যক্রম প্রতিহত করতে গিয়ে যখন মাঠে একটা যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি হলো, তখন দেখা গেল বিক্ষিপ্ত ছাত্রদের হাতে একজন মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হয়েছে। সেটিকে আবার ছবিকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদেরকে পরিচিত করা, যে এই ছাত্ররা, এই সরকার মুক্তিযুদ্ধ বিরোধী, এই ধরনের যেসব কর্মকাণ্ড, এইগুলো কর্মকাণ্ড দীর্ঘদিন যদি চলতে থাকে তাহলে সেটি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। সেটার জন্য যে ব্যবস্থা নিয়েছে সরকার, সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য আমি মনে করি। কিন্তু আমি আবার সারা জীবন মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলেছি, ব্যক্তি স্বাধীনতার পক্ষে কথা বলেছি। আমি মনে করি না যে আদালতের নির্দেশনা দিয়ে কারোর বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা উচিত, এবং এটা কাজও করে না। কাজ যদি করতোই তাহলে তারেক রহমানের বক্তব্যে নিষেধাজ্ঞা দিয়ে সরকার নিরাপদ জায়গায় থাকতে পারত। সেটা হয় নাই। তারেক রহমানের বক্তব্য বিএনপি এবং ছাত্রদল, যুবদল, শুধু না, সারা বাংলাদেশের আপামার মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছে। এটিকে গণমাধ্যমে প্রচার করার নিষেধাজ্ঞা ছিল সেই দিন পর্যন্ত, 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে তারেক রহমানের বক্তব্য টিভিতে কেউ কোনোদিন দেখে নাই গত 16 বছরে। এটাই বাস্তবতা। শেখ হাসিনা সেটাই করে রেখেছিলেন। এখন শেখ হাসিনা তার বক্তব্য নিষেধাজ্ঞা গণমাধ্যমে আর কোনো ফরম্যাটে প্রচার করা যাবে না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এখন তারেক রহমান আর শেখ হাসিনা কি একই রকম অপরাধী কিনা, তাদের অপরাধের মাত্রা কি একই রকম নাকি না, অপরাধের মাত্রা যেটা বলা হয় যে তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ তিনি 21শে আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী, যেটি কোনো রকম প্রমাণ, সাক্ষ্য প্রমাণ নেই, সরকার প্রমাণ করতে পারেনি, সাম্প্রতিক যেই আদালত সেই বিচার ব্যবস্থাকে খারিজ করে দিয়েছে, বিচারের রায়কে। তো তারেক রহমানের বিরুদ্ধে এই ধরনের কল্পিত মামলার প্রেক্ষাপট দিয়ে তাকে পলাতক আসামি ঘোষণা করে সরকার নির্দেশনা দিয়েছিল তার বক্তব্য প্রচার করা যাবে না। শেখ হাসিনা কি তারেক রহমানের সমপরিমাণ অভিযোগে অভিযুক্ত, না তিনি গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত? তার হাতে প্রায় 2000 মানুষের ছাত্র জনতা হত্যার দাগ। তারেক রহমান কি দেশ থেকে শাসন চালানো অবস্থায় তাকে উৎখাত করেছিল জনতা, না শেখ হাসিনাকে শাসন করা অবস্থায় তাকে লক্ষ কোটি জনতা মিলে উৎখাত করেছে? তারেক রহমানের বিচার কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলছিল, না শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে? এই সমস্ত কিছু বিবেচনায় নিয়ে যারা যুক্তি দেখানোর চেষ্টা করছে যে তারেক রহমানের বক্তব্য নিষিদ্ধ করা যদি ঠিক না হয়ে থাকে, শেখ হাসিনার বক্তব্য নিষিদ্ধ করা ঠিক কেন হবে, তাদের জন্য এই পারস্পরিক তুলনামূলক চিত্রগুলো মাথায় রাখাটা জরুরি। এরপরেও আমি মনে করি যে শেখ হাসিনা তার এই বক্তব্য দিয়ে যাবেন তার কর্মীদের সাথে, অন্যদের সাথে, কেননা তার যে পরাজয়, সেই পরাজয়ের প্রতিশোধ তিনি নিতে চাইবেন। এই নিতে চাওয়ার সমস্ত রকম উদ্দেশ্য এবং কার্যক্রম এরই মধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। কিভাবে শেখ হাসিনা সম্ভবত আগামী দিনের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তার ইন্ডিকেটর পাওয়া যাচ্ছে। পরের আলোচনায় বিস্তারিত আসছে। সবাইকে ধন্যবাদ।